আপনাকে বেঙ্গল পলিটিক্সে স্বাগত। 2016 সালে আপনি এখান থেকে লড়েছিলেন এবং অলমোস্ট জিতেই ছিলেন প্রায় বলা যায়, মানে কার্যত এত নেক টু নেক ফাইট হয়েছিল। 10 বছর পর আপনি আবার শ্রীরামপুরে ফিরছেন, কী হতে পারে রেজাল্ট মনে হচ্ছে আপনার? শ্রীরামপুরবাসী তারা যথেষ্ট অভিজ্ঞ, সমাজদার। তাদের সিদ্ধান্ত কি হবে সে ব্যাপারে অগ্রিম বলে দেওয়া মানে তাদেরই আমার মনে হয় আন্ডার এস্টিমেট করা, তাদের বুদ্ধিমত্তা, তাদের উৎকর্ষতাকে ছোট করে দেখা। আচ্ছা, কারণ আমার নেতা রাহুল গান্ধী তিনি সংবিধানের বই নিয়ে সবাইকে বলছেন এই বইটা হাতে ধরে এটা মানুষকে তার কথা বলার অধিকার দেয়, তাকে তার মতো স্বাধীনভাবে তার মত প্রকাশের অধিকার দেয়, সেটা থেকে কোনোভাবে সে যাতে বিরত না হয়। আচ্ছা, আমি শুধু এটুকুই শ্রীরামপুরবাসীর কাছে বলবো, কারণ আমি নিজে মনে করি আমি শুধু জাতীয় কংগ্রেসের প্রার্থী নয়, আমি শ্রীরামপুরবাসীর প্রার্থী। আচ্ছা, তার কারণ 2016 সালে আমি প্রথম শ্রীরামপুরে লড়তে এসেছিলাম বরানগর থেকে, শুধু গঙ্গার এপার ওপার। 2016 সালে যে সমর্থন আমি শ্রীরামপুরবাসীর থেকে পেয়েছি, এই ঐতিহাসিক মাটি থেকে আমি 4500 ভোট পেলে জয়লাভ করতাম। কিন্তু যাকে শ্রীরামপুরবাসী নির্বাচিত করেছিলেন, আমি সম্মানের সঙ্গে শ্রীরামপুরবাসীর সেই যে তাদের রায়কে মাথা পেতে নিয়েছিলাম। কিন্তু 2016 সাল থেকে লাগাতার আজ 10 বছর আমি শ্রীরামপুরের সঙ্গে যে সংযোগ সেটা কোনো সময় ছাড়িনি। আমি ঈদের নামাজ হোক, বড় মসজিদের সামনে ওয়েলিংটন মাঠ, কিংবা রথযাত্রার মাহেশের ঐতিহাসিক রথযাত্রায় নিজেকে তার সঙ্গে সামিল করে ধন্য করা হোক, এবং জগন্নাথের কাছে প্রার্থনায় উপস্থিত থাকা হোক, কিংবা আপনারা যে মহামারীর কবলে আমরা সবাই মিলে পড়েছিলাম, সে সময়ও কিন্তু আমি শ্রীরামপুরের সঙ্গে সম্পূর্ণভাবে সংযোগ রক্ষা করে চলেছিলাম। যে কোনো অনুষ্ঠান, যে কোনো বিষয়ে আমি শ্রীরামপুরের সঙ্গে একাত্মভাবে নিজেকে যুক্ত করতে পেরে এখনো পর্যন্ত আমি নিজে মনে করি যে শ্রীরামপুরের একজন বাসিন্দা হিসেবেই নিজেকে ভাবি। যদি কোনোভাবে ফ্রি, ফেয়ার অ্যান্ড ফেয়ারলেস, অর্থাৎ ভীতিহীন, একেবারে সম্পূর্ণ পরিচ্ছন্ন নিজের ভোট নিজে দেওয়ার ক্ষেত্র কোথাও অর্জিত হয়, তাহলে শ্রীরামপুরবাসী যে সিদ্ধান্ত গ্রহণ করবে আমি সেই সিদ্ধান্ত মানব। কিন্তু আমি মনে করি ফ্রি, ফেয়ার অ্যান্ড ফেয়ারলেস যদি নির্বাচন হয়, 4 তারিখে জাতীয় কংগ্রেসের প্রার্থী মনোনীত হবে। সে শুভঙ্কর সরকার না হয়ে যদি অন্য কেউ এখানে প্রার্থী হতেন, তিনিও নির্বাচিত হতেন। তাই এসআইআর প্রক্রিয়ার মধ্যে যে নাম বাদ গেছে, যেমন এই শ্রীরামপুর কেন্দ্রে আপনারা কি জানেন কত নাম বাদ গেছে? প্রায় 45,000। প্রত্যেক বুথে, আজকে আমি পেপার নিয়ে এসেছি, প্রত্যেকের কাছে বলবো। আচ্ছা, প্রত্যেকটা বুথ থেকে বাদ গেছে, কোনো বুথ বাদ নেই, 271টি বুথে। এবং এটা নিয়েই লাগাতার কংগ্রেসের লড়াই ছিল। সুপ্রিম কোর্টের কাছে আমরা আবেদন করেছিলাম, আমরাই প্রথম। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলেছিলাম অল পার্টি মিটিং ডাকুন, বিধানসভার ভেতরে রেজলিউশন নিন। তামিলনাড়ু ডাকেন, তো অল পার্টি মিটিং ডাকেননি। নির্বাচন কমিশনও অল পার্টি মিটিং ডাকেনি যখন এটাকে ঘোষণা করা হয়েছে। অনেক মানুষ মারা গেছেন, ভোটার মারা গেছেন, বিএলও মারা গেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে করা দরকার ছিল। কারণ এই এসআইআর প্রক্রিয়া 1951 সাল থেকে কংগ্রেস আমলে 8 বার হয়েছে। তখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই স্পেশাল কথাটা ছিল না, তখন ইন্টেন্সিভ রিভিশন ছিল। তো এই প্রক্রিয়া 1 বছরের অধিক সময় নিয়ে করতে হয়। আজকে আমার খালি এটাই প্রশ্ন, যে 45,000 ভোট শ্রীরামপুর থেকে বাদ গেল, সেই ভোটাররা কাকে নির্বাচিত করেছিল? আমি যেমন প্রদেশ কংগ্রেস, আমি কেয়ারটেকার, আমি কংগ্রেসের এই যে 294 জন লড়ছে সেই বাগানের মালিক। আজকে সেই কাজটা রাজ্য সরকারের করা দরকার ছিল, কনফিডেন্স বিল্ড আপ করা।
সেই কনফিডেন্সটা এভাবে বিল্ড আপ করা, যারা মেয়ের মা বাবা সারা পশ্চিমবাংলায়, তাদের মেয়ে যখন কাজে যায়, আইটি সেক্টর হোক আর যে কোনো কাজে হোক, কোনো দোকানের কাজে যান, বাবা মা আনচান করেন, যার রাতে ডিউটি তারা আরও চিন্তিত হন। সকালে যখন মেয়ে খুব বিধ্বস্তভাবে বাড়ি ফেরেন সারা রাত কাজ করার পর, ভাবলেন ওর উপর দিয়ে কিছু হয়ে যায়নি তো, ও কিছু লুকোচ্ছে না তো, তার কারণ কাল চাকরি করতে না গেলে সংসার চলবে না। এই যে কনফিডেন্স বিল্ড আপটা, এই যে বাবা মার ট্রমা, এটা কিন্তু রাজ্য সরকার চাইলে দূর করতে পারতেন। কিভাবে দূর করতেন? ওই ডাক্তার মেয়েটি মারা গেল, সে কি লালসার শিকার হলেন শুধু, না লালসার পেছনে কোনো অর্গানাইজড ক্রাইম ছিল, তাকে লুকানোর জন্য লালসাটাকে সামনে নিয়ে আসা হলো? এটা তো রাজ্য সরকার করতেই পারতেন অভিভাবক অভিভাবিকা হিসাবে, সেটা রাজ্য সরকার করলেন না। এবং শুধু তাই নয়, সমস্ত কিছুতে সরকারি বিরোধী দল বিজেপি, তারাও কিছু করলেন না। 18টা এমপি পেলেন, 12টা এমপি পেলেন, এতগুলো এমএলএ পেলেন, তারা তো একটা ছোট গ্রিলের কারখানা করেও বলতে পারতেন পশ্চিমবঙ্গে এটা হলো টেলার, আমরা ক্ষমতায় এলে পিকচার দেখাবো। আপনি বলুন, কংগ্রেস আমল গেছে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপনি 294টায় লড়ছেন কেন? আমি সারা বাংলায় 294টা গাছ লাগালাম পশ্চিমবাংলাকে সবুজ করার জন্য। অনেক গাছ হয়তো ফুল দেবে না, ফল দেবে না, কিন্তু গাছ দাঁড়িয়ে থাকবে, নিচে ছায়া পাবে। কিন্তু একই সঙ্গে তো এও বলা হচ্ছে যে আপনি খুব ডাইনামিক প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট, তার কারণ আপনি আসার পর নিয়ম ভেঙে বেরিয়ে এসেছেন। মানে সাধারণত কি বাম জোট করতে পারতেন আপনি, কিন্তু আপনি প্রথম লোক যিনি এখান থেকে বেরিয়ে এসে একটা নতুন কংগ্রেস তৈরি করার চেষ্টা করেছেন, সেদিক থেকে তো আপনি সাহসীও বটে। দেখুন, প্রথম দুটো তিনটে জিনিস আপনাকে মানতে হবে। কংগ্রেস সব সময় বলে, ধরুন এটা যদি ঘর ধরা হয়, বড় রাস্তাটা যদি বাইর হয়, অর্থাৎ রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার, আমরা বলি অন্য রাজনৈতিক দল, ওখানে গণতন্ত্র নেই, ওখানে এটা খারাপ ওটা খারাপ, ওখানে নিজেদের কথা বলা যায় না। কংগ্রেসের আমি এটা পশ্চিমবাংলায় শুরু করতে চাইলাম যে আমরা বাইরে গণতন্ত্রের কথা বলি, ভেতরে গণতন্ত্র আছে কিনা, অর্থাৎ দলের ভেতরে সত্যিকারের আলোচনা হচ্ছে কিনা। তাই আমরা র্যাঙ্ক অ্যান্ড ফাইল, একেবারে অঞ্চল থেকে বুথ থেকে জেলা স্তর থেকে রাজ্য স্তর এবং সর্বভারতীয় স্তর। কারণ খাড়গেজি রাহুলজি রাজ্যের নেতাদের ডাকেন, জিজ্ঞেস করেন কি করব, নেতারা বলে আসেন, এসে কর্মীদের কাছে বলেন এটা করতে হবে। আমি কিন্তু বললাম না, কর্মীরা কি বলছে নিচ থেকে উঠে আসবে, অর্থাৎ বাড়ি যখন বানাবেন তখন সিঁড়ি আগে বানাতে হয় এবং সিঁড়ি বানিয়ে আপনাকে উঁচুতে উঠতে হয়। কিন্তু ওইটা যদি ময়লা হয় তাহলে উপরে জল ঢালতে হয়, ওটা কিন্তু পরিষ্কার হয়। তো কংগ্রেস একটা প্রাচীন দল, এই দলের সারা পশ্চিমবাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে প্রত্যেকটি বুথে ব্লকে গিয়ে 541টি ব্লকে গিয়ে আমি বুঝতে পারলাম যে 20 বছর আমরা লড়াই করিনি এককভাবে, আমরা কোনো জায়গায় 40 বছর লড়াই করিনি। এটা করতে গিয়ে কোনো বাধা পাননি আপনি? মানে আপনি অনেকে সাহসী হলেন, কিন্তু অনেক সময় তো হয় মানুষ তো খানিকটা প্রাচীনপন্থী হয়, তারা কি এটা ভেঙে বেরিয়ে আসতে চাইছে, আপনি সেটা সাপোর্ট করেছিল? গ্যালিলিও তিনিও বাধার সম্মুখীন হয়েছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও বাধার সম্মুখীন হয়েছিলেন। আমাকে অনেকে অনেক কিছু বলেছেন। আমি যখন বলেছি একা চলবো, কেউ বললেন ও তৃণমূলের সঙ্গে জোট করতে চাইছে তাই জন্য একা চলার কথা বলছে, কেউ বলছেন আমি সিপিএমের সঙ্গে যেতে চাইছি তাই এই কথাটা বলছি, অনেক ধরনের। কিন্তু আমার মত ছিল, সমস্ত আমাদের কর্মীরা বলেছিলেন আমরা একা লড়তে চাই। এবং এই একা লড়ার কথাটা আমরা যখন স্থির করলাম, এই একা লড়ার মানেটা কি আপনাকে বুঝতে হবে, যে এর কারণটা কি। কারণ একটাই, সেটা হচ্ছে পশ্চিমবাংলায় আপনি বেরোলে 48 বছর কংগ্রেস ক্ষমতায় নেই। আমি বাংলার গোসাবা থেকে সন্দেশখালি থেকে দিনহাটা, আমাদের সীমান্তে ঠিক ইছামতি নদীর ওপারে বরুণহাট বলে একটা জায়গা আছে, সেখান থেকে রায়গঞ্জের কুশমন্ডি, আপনি যদি সাগরের পাড়ে সেখানে রুদ্রনগর বলে একটা জায়গা আছে, এই বিস্তীর্ণ জায়গা আপনি ঘোরেন তাহলে আপনি দেখতে পাবেন যেখানেই কোনো কিছু দেখবেন, একটা কারখানা, একটা হাসপাতাল, একটা স্কুল, একটা কলেজ, সবাই বলছে এটা কংগ্রেস আমলে হয়েছে। তো নতুন ভোটার যারা, তারা যখন বরিষ্ঠ বুজুর্গ অর্থাৎ বয়স্ক মানুষ ঠাকুমা দাদুর সঙ্গে যাচ্ছেন, তারা বলছেন আচ্ছা রাস্তায় যেখানেই দেখছি নিশান প্রতীক সবগুলোই বলছে কংগ্রেস বানিয়েছে।
তাহলে কংগ্রেস জামানার পর যাদের জামানা এলো, আমি পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, বর্তমান যারা ক্ষমতায় আছেন তাদের জামানায় তারা যত বছর আছেন, এই এতগুলো বছরে এক একটা নিদর্শন আমাকে দেখান, শ্রীরামপুরেই দেখান, স্টার্ট ফ্রম বাঘাল আর এন্ড অফ দা চাপদানি, যে এই রকম কোনো প্রতীক আপনি দেখবেন বন্ধ কারখানা দাঁড়িয়ে আছে। শুরু করুন ওয়েলিংটন জুট মিল থেকে, তার ভগ্নদশা। লাস্ট রাজীব গান্ধী চেষ্টা করে গেছিলেন জুট মিলের উন্নয়নের জন্য, মডার্নাইজেশন করার জন্য। একটা পরিকল্পনা আপনারা দেখুন যে তার পরের গভর্নমেন্টরা এই রকম, তারা যত বছর রাজত্ব করেছেন ততগুলো কোনো নিশান। তো আজকে যখনই যাবেন হাসপাতাল, স্কুল, কলেজ, আজকে নার্সিংহোম থেকে শুরু করে আপনি বিভিন্ন, এখন তো প্রচুর নার্সিংহোম হয়ে গেছে, আজ যত স্টেডিয়াম থেকে ব্রিজ থেকে যাই দেখতে পাবেন। এবং যে কারখানাগুলো বানিয়েছিল অর্ধেক বন্ধ হয়ে গেছে, অর্ধেক মাল্টি স্টোরেজ বিল্ডিং হয়েছে। এই জায়গায় দুঃখের বিষয় যে আমি আজ প্রার্থী, প্রদেশ কংগ্রেসের সভাপতি, আজকে সারা বাংলার ক্রাই অ্যান্ড ডিমান্ড যে না কংগ্রেস একলা চলুক, তাহলে আগামী দিনে কিছু বানাতে পারবে, কিছু করতে পারবে। এই যে প্রচেষ্টাকে নিয়ে এগোনো, কালকে খারাপ লাগবে। আপনি যখন এই সিদ্ধান্তটা যখন নিলেন তখন তো সিপিএমের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনি তৃণমূল ঘেঁষা, তৃণমূলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। এটা যখন আপনি শুনেছিলেন তখন আপনার খারাপ লাগেনি? আমি তো সিপিএমের সমর্থনেই এখানে জিতেছি, মানে লড়াই করেছিলাম, 65,000 ভোট পেয়েছিলাম। একদিনও আমার মুখ থেকে কিন্তু কোনো রাজনৈতিক দলের সম্পর্কে কোনো খারাপ কথা শুনবেন না। কেন শুনবেন না বলুন তো? ছাত্র রাজনীতি থেকে করতে করতে আমি যখন এসছি, কারণ রাজনীতিতে বা যে কোনো পরিবারে দেখবেন একটা সময়ের দাবি থাকে। তো সময়ের দাবিটা 2001-এ ছিল তৃণমূলের সঙ্গে একত্রিতভাবে হওয়া, যে তৃণমূল আমাদের ভেঙে আলাদা একটা দল তৈরি হয়েছিল। 2006-এ সময়ের দাবি ছিল আমরা একা লড়ব। আবার 2011-তে সময়ের দাবি হচ্ছে তৃণমূলের সঙ্গে একত্রিতভাবে লড়াই। 2016-তে দাবি, সময়ের দাবি ছিল বামেদের সঙ্গে লড়াই। আর 2021-এও বামেদের সঙ্গে লড়াই সময়ের দাবি ছিল। আর 2000 যদি আজ 26-এ একা চলার সিদ্ধান্ত সময়ের দাবি হয়, তাহলে এটা অসাংবিধানিক কিংবা এটা খারাপ, আগেরটা ছিল ভালো, এটা তো কোনো সময় হতে পারে না। অতএব এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন, তাহলে আপনাকে দেখতে হবে যে বাংলা গড়ার ক্ষেত্রে, বাংলায় সহমহিমায় বাংলার নামকে উজ্জ্বল করার ক্ষেত্রে যে ভূমিকাটা নেওয়া প্রয়োজন, সেই ভূমিকা নিতে গেলে এককভাবে শক্তিশালী না হলে আপনি কিন্তু কোনোভাবেই আপনার যে সমস্ত প্ল্যান সেইগুলো অনুযায়ী আপনি কিন্তু করতে পারবেন না, এক্সিকিউট করতে পারবেন না। মালতীপুরে মুখ্যমন্ত্রীর সভা ছিল, সেখান থেকে সরাসরি মৌসম নূরকে অ্যাটাক করেছেন। যে মৌসম নূর এখনও পর্যন্ত তৃণমূলের এগেন্সে এক বড় খারাপ কথা বলেননি, যদিও তিনি জবাব দিয়েছেন, কিন্তু এদিকে আবার অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। এই দুটো নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? আপনাকে আমি দুটো জিনিস বলি। যখন মানুষ দিশাহীন হয় তখন নানা কথা বলে। ঠিক দেখবেন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ক্যারেক্টারটা ঠিক একই ধরনের, আর আমেরিকার ট্রাম্পের ক্যারেক্টার, এই তিনজনকে যদি একই লাইনে বসান, একই ধরনের আপনি তাদের বিহেভিয়ার, তাদের অ্যাক্টিভিটি দেখতে পাবেন। এটা একমাত্র কারণ হচ্ছে আমরা বাদে আর আমি বাদে আর কেউ নয়, আমিত্বের বিষয়। এবং দ্বিতীয় জিনিস, আজকে মৌসম বেনজির নূরকে উনি বলছেন আমাদের দলের তো বহু সমস্ত এমএলএ এমপিদের তো উনি নিয়েছেন, তখন কি বলবেন? তো এইটা তো এ গোল পোস্ট থেকে ও গোল পোস্টে যাওয়া, এই অভ্যেসটা কে করিয়েছে? এই অভ্যেসটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এই অভ্যেসটা বিরোধী দলনেতা তিনি যখন ওই দলে ছিলেন তিনি করেছেন, আজও বিজেপি করছেন। আমরা তো বলেছি রাজনীতি স্বাধীন বিষয়। আপনি দুর্গাপুজো দেখতে বেরিয়েছেন, আপনি ঈদ উৎসবে গেছেন, এ মাঠে ভালো লাগছে না ও মাঠে যাবেন, অসুবিধে নেই। দুর্গাপুজোয় আপনি একটা দুর্গাপুজো দেখলেন, তার থেকে ভালো দুর্গাপুজো হলে সেখানে যাবেন, যান। কিন্তু রাজনীতি তো নীতি আদর্শের বিষয়। কারুর যদি নীতি আদর্শে কোথাও সংঘাত হয়, এখান থেকে তিনি ওখানে যেতে পারেন। কিন্তু সার্বিকভাবে আমাকে বলুন, এই হুগলি জেলায় 2016 সালে যখন আমি দাঁড়িয়েছিলাম, আমি বলেছিলাম এই রাস্তাটা, যে জিটি রোডটা জ্যাম হয়, দিল্লি রোডের সঙ্গে সংযোগ করে এই গঙ্গার ওপারে যাওয়ার ক্ষেত্রে আলাদা লঞ্চ সার্ভিস করা দরকার, যেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়, গাড়ি পেরিয়ে যাবে। এইগুলো তো বিধানসভায় হোক না হোক,
চিল্লিয়ে তো বলার লোকের প্রয়োজন। অবশ্যই। এবং দ্বিতীয় জিনিস, একেবারে কলকাতার পাশে যেখানে সিঙ্গুর তৈরি হয়েছে, আপনি বলুন সিঙ্গুর এই বিধানসভা মানে এই জেলার ভেতরে এখানে একটা আইটি পার্ক কেন হবে না, একটা ইলেকট্রনিক্স কমপ্লেক্স কেন হবে না? এটাকে তো করা যেতে পারে, তার কারণ এয়ারপোর্টের একেবারে কাছাকাছি। এই প্ল্যানিংটা বলার জন্য 10 বার তো চিল্লাতে হবে বিধানসভার ভেতরে। সেই চিল্লানোর গলার আওয়াজটা শুধু বেশি জোরে চিল্লালে তো হয় না, তার যুক্তি তর্ক, তার বাস্তবতা অনুধাবন করে করা প্রয়োজন। এই যে ডানকুনি কোল কমপ্লেক্সের যে এই দুরবস্থা, এই ব্যাপারটা চিল্লে কদিন বিধানসভার ভেতরে আলোচনা হয়েছে। 2016-র কথা বলছেন, 2016-তে সোনিয়া গান্ধী এসেছিলেন আপনার প্রচারে, শ্রীরামপুরে এসেছিলেন। রাহুল গান্ধীর আপনি একনিষ্ঠ সৈনিক, রাহুল গান্ধী কি এবার আপনার প্রচারে আসবেন শ্রীরামপুরে? দেখুন, এইটা আমি এখান থেকে বলবো না একটাই কারণে, সেটা হচ্ছে আমি প্রদেশ কংগ্রেসের সভাপতি। তো আমাকে অনেকে বলছিলেন আচ্ছা তোমার, দেখুন আমার এখানে বেশি ফ্ল্যাগ ফেস্টুন কিছু নেই, কারণ আমি সারা বাংলার মালি, তো সব গাছে জল দেওয়াটা আমার দায়িত্ব। শুধু আমার এইখানেই আমি এক বালতি জল ঢেলে দিলাম, আমার গাছটাই ভালো হলো, আমি প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে চাই না। আমি শ্রীরামপুরবাসীর কাছে সমস্ত কিছু উৎসর্গ করে দিতে চাই, তারা সিদ্ধান্ত নিন কোন রাজনৈতিক দল ভালো, কোন রাজনৈতিক দল খারাপ, কোন প্রার্থী ভালো, কোন প্রার্থী খারাপ। আমার বিষয় খোলা, এটা একটা ওপেন বুক। আপনারা পুরোটাই স্টাডি করে নিয়ে আপনারা প্রয়োজন হলে ভোট দেবেন, প্রয়োজন হলে ভোট দেবেন না। আপনারা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, খাড়গেজি, কংগ্রেসের যে সমস্ত নেতৃবর্গ আছে তাদের দেখে ভোট দেবেন। আপনি একটা জিনিস বলেছিলেন ভোটের আগে, মানে আপনাদের প্রার্থী তালিকা ঘোষণার আগে আপনি বলেছিলেন যে আপনি 294টা আসনেই আমি প্রার্থী, আমি মুখ আপনি বলেছিলেন, তার কারণ আপনি ক্যাপ্টেন হিসেবে লড়াই করতে চেয়েছিলেন। আপনি শ্রীরামপুরে চলে আসায়, মানে প্রার্থী হিসেবে শ্রীরামপুরে দাঁড়ানোই, বাকি 293টা আসনে কি খানিকটা আপনার ফোকাস কম পড়বে? আমি এখানে 2 দিন হয়তো থাকবো, 3 দিন থাকবো। বাকি যারা কংগ্রেসের সৈনিক আছেন, যারা কংগ্রেসকে এখানে বাঁচিয়ে রেখেছেন, তারা দেখবেন। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে আমি সেই রকমই 294টায় থাকবো। তার কারণ আমাদের সংগঠন তো দুর্বল ছিল, আমরা চেষ্টা করেছি, লড়াই করেছি। এবার এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি লড়াইয়ের মাথায় না থাকি, সর্বভারতীয় নেত্রীও বললেন, তাহলে কালকে বলবে যে দেখো এদের যে ক্যাপ্টেন কমান্ডার তিনি যুদ্ধক্ষেত্রের বাইরে আছেন, তাই আমার কিন্তু অংশগ্রহণ। ওরা বলেছিল আমার ছেলেকে লড়াতে, সে ইউনিভার্সিটির নেতা ছিল, ঠিক আছে, সে আন্দোলনের কথা ছিল বলেছিল, সে কিন্তু বলেছে এখানে অনেক নেতৃত্ব যারা বহুদিন কাজ করছে, আমার হুট করে যাওয়াটা ঠিক হবে না। আচ্ছা। এবং আমিও মনে করেছি সেটা ঠিক নয়। ওনারা বলেছিলেন আইদার যাতে এইটাকে কেউ সিরিয়াস না ভাবেন যে নির্বাচনের লড়াইটা সত্যিকারে সিরিয়াস হচ্ছে, আমাদের শক্তি অনুযায়ী বুঝতে পেরেছি আমরা তাই করছি। এবার দ্বিতীয় কথা, সবার বিষয়টি জানা, আর দ্বিতীয় কথা, ব্যানার ফেস্টুন হোর্ডিংয়ে যদি মানুষ ভুলে গিয়ে কাউকে ভোট দেবেন,